দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় অস্থি ও মেরুদণ্ডের যত্ন। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অর্থোপেডিক স্পাইন সার্জন ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান, কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা যাকে আমরা নিটোর বলে থাকি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার জিয়াউল হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। অসংখ্য ধন্যবাদ। আমরা আজ কথা বলবো অস্থি ও মেরুদণ্ডের যত্ন নিয়ে। অস্থি ও মেরুদণ্ডের কথা যখনই চলে আসে, স্বাভাবিকভাবে যারা আজকে আমাদের দেখছেন সকলের কোনো না কোনো সমস্যা মেরুদণ্ড বা অস্থির মধ্যে দিয়ে যান। সেটা হতে পারে সামান্য ঘাড় ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা। তো আজ আমরা এই সব কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটু শুরু করতে চাই, অস্থি ও মেরুদণ্ডের কোন সমস্যাগুলো আপনাদের কাছে রোগীরা সবচাইতে বেশি নিয়ে আসেন? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে এটি একটি বার্নিং কোশ্চেন। অস্থি মেরুদণ্ড দুটি একটা আরেকটির সাথে সম্পর্কিত। অস্থি মানে হচ্ছে হাড়, মেরুদণ্ড যদিও শুধুমাত্র হাড় নয়, হাড়ের মধ্যে আরও স্পাইনাল কর্ড এবং কিছু নিউরাল টিস্যু থাকে। সো হাড় এবং মেরুদণ্ড ওতপ্রোতভাবে জড়িত। যদি বলেন যে সবথেকে বেশি কমন বা সবথেকে বেশি পেশেন্ট আমরা কী ধরনের দেখে থাকি, আমাদের দেশে মোস্টলি দুই ধরনের পেশেন্ট আসে। একটা হচ্ছে যেহেতু আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ খুবই ক্রাউডি থাকে, প্রচুর যানবাহন, সো আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে। সেটা হতে পারে হাত বা বোনের কোনো ফ্র্যাকচার অথবা পায়ের কোনো ফ্র্যাকচার অথবা অনেক সময় মেরুদণ্ডে আঘাতজনিত অনেক রোগী আমরা দেখে থাকি। এছাড়া আরেকটি গ্রুপ পেশেন্ট আমাদের কাছে আসেন, তারা হচ্ছে যারা বয়স্ক পেশেন্ট, যারা বিভিন্ন রকম ডিজেনারেটিভ অস্থির সমস্যায় ভুগে থাকেন, অস্টিওআর্থ্রাইটিস, বাতের সমস্যা অথবা বয়সজনিত কোমরে ব্যথা, অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় আমরা খুব কমনলি পাই। এই ধরনের বিভিন্ন পেশেন্টই আমরা পাই। তবে বয়স্ক রোগীদের মধ্যে হাড় ক্ষয় এবং ডিজেনারেটিভ যে সমস্যাগুলো, মেরুদণ্ডের যে বয়সের কারণে অস্টিওপোরোসিসের কারণে যে কোমরের ব্যথা, এটি খুব কমন। আচ্ছা, যেহেতু অস্টিওপোরোসিসটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। যদি কারো অস্টিওপোরোসিস হয়ে থাকে তাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে? খুবই সুন্দর প্রশ্ন। অস্টিওপোরোসিস আসলে খুবই একটা বার্নিং ইস্যু। আমরা সবসময় চিকিৎসকরা, বিশেষ করে অর্থোপেডিক্সের চিকিৎসকরা, এটি নিয়ে শঙ্কিত থাকি। কারণ অস্টিওপোরোসিসকে বলা হয় সাইলেন্ট কিলার। কারণ অস্টিওপোরোসিস এমন একটি রোগ, আমরা বলি ঘুণে খাওয়া কাঠের মতো, যে বাইরে থেকে কাঠ দেখলে মনে হয় যে খুবই ভালো আছে, বা ভিতরে ঘুণে কাঠ ক্ষয় হয়ে যায়, কাঠগুলো খেয়ে ফেলে। তো বাইরে থেকে আসলে বোঝা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যে প্রশ্নটি করেছেন যে কি লক্ষণ নিয়ে বা কিভাবে আমরা বুঝতে পারি অস্টিওপোরোসিস, অনেক সময় অস্টিওপোরোসিসের পেশেন্ট কোনো লক্ষণ ছাড়াই আমাদের কাছে আসে। অনেক সময় দেখা যায় যে খুব কম সময়ে অস্টিওপোরোসিসের পেশেন্ট আসলে পেইন বা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। অনেক সময় দেখা যায় অস্টিওপোরোসিস খুব সিভিয়ার হয়ে গেলে, যখন অস্টিওপোরোসিসের বা হাড় ক্ষয়ের কারণে একটি ফ্র্যাকচার সংঘটিত হয় বা হাড়টি ভেঙে যায়, দেখা যায় যে একজন বয়স্ক মহিলা যার স্লিপ খেয়ে উনি পড়ে গেছেন, ওনার অস্থিসন্ধির হাড় ভেঙে গিয়েছে। উনি হয়তো কল্পনাই করেননি যে এই সামান্য আঘাতে ভেঙে যেতে পারে। সো অনেক সময় দেখা যায় আমরা এরকম ফ্র্যাকচার নিয়ে অস্টিওপোরোসিসের পেশেন্টরা আসে। অনেক সময় দেখা যায় অন্য কোনো রোগের জন্য উনি এসেছেন, আমরা স্ক্রিনিং করতে গিয়ে দেখি যে ওনার হাড় অত্যন্ত ক্ষয়প্রাপ্ত, তখন আমরা এটা চিকিৎসার প্রয়োজন হয়। আচ্ছা, তো অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় যেটা বলছি, সেটা প্রতিরোধের জন্য আসলে আমরা তাহলে কি করতে পারি? তার সাথে আরেকটা প্রশ্ন একটু যুক্ত করতে চাচ্ছি। আপনি জেনেই থাকবেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেগুলো রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত ভিটামিন ডি নিয়ে অনেক ক্যাম্পেইন করে যাচ্ছেন যে আসলে এখন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব বাংলাদেশ এবং এই যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে অনেক বেশি। তো যার কারণে অস্টিওপোরোসিস এবং হাড় ক্ষয় হওয়ার যে প্রবণতা, সেটা অনেক বেশি বেড়ে চলছে। এই প্রশ্নের সাথে এটার অ্যান্সারে জানতে চাই, আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কি অস্টিওপোরোসিস হচ্ছে বা তার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কিনা? জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমি প্রথম প্রশ্নটা আগে উত্তর দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। বিকজ যে কোনো রোগী প্রতিরোধটা আসল, কারণ প্রতিরোধ সবসময় ন্যাচারাল এবং প্রতিরোধ সবসময় হচ্ছে প্রাকৃতিক নিয়মে আপনি করতে পারেন, যাতে করে কোনো ফিনান্সিয়াল বার্ডেন নেই, অর্থ খরচ হওয়ার কোনো ইস্যুজ নেই। সো প্রতিরোধের জন্য অস্টিওপোরোসিস আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকা। আচ্ছা, আজকে আমরা নিত্যনৈমিত্তিক কাজে অনেক বেশি ব্যস্ত থাকি, নিজেকে সময় দেওয়ার সময় সবার হয় না, সবাই সবার প্রফেশনে অত্যন্ত ব্যস্ত থাকে। সো যেটা হয় যে আমরা নিজেদের জন্য একটু সময় বের করতে পারি না।
সো নিজের সময়টা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের জন্য একটু বের করেন, আপনি কিছু ব্যায়াম করেন, কিছু এক্সারসাইজ করেন, আপনার জিমে যাওয়ার প্রয়োজন নেই, বাট আপনি যদি আপনার বাসায় কিছু ব্যায়াম করেন, সেটা হতে পারে আপনি ট্রেডমিল ইউজ করতে পারেন, সেটা হতে পারে আপনি আপনার বাসার বাইরে নিকটস্থ যে মাঠ আছে সেখানে হাঁটতে পারেন, আপনি ইভেন আপনি রাস্তায় হাঁটতে পারেন। কায়িক পরিশ্রমের মধ্যে কিছুটা থাকা, নিজের বডিকে অ্যাক্টিভ রাখা। অ্যাটলিস্ট আমরা বলি যে অ্যাটলিস্ট 30 মিনিট প্রতিদিন যদি কেউ হাঁটে তাহলে তার অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা 70% কমে যায়। অনেক বড় একটা 70% কমে যায়। সো এইটা আমরা অনেক সময় মেনটেন করতে পারি না। অনেক রোগী আমাদের কাছে বলে, স্যার আমি কখন হাঁটবো? আমার কথা হচ্ছে হাঁটার কোনো সময় নেই, আপনি যখন ফ্রি থাকেন, আপনি রাত 12টায়ও যদি আপনার বাসায় যান, আপনি ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আধা ঘন্টা আপনি হাঁটেন, বাট অফকোর্স সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করে। বাট আপনাকে হাঁটতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে। আরেকটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট সবসময় দেই আমার রোগীদেরকে বলি, সেটা হচ্ছে আপনার হাঁটা, আপনার বসা এবং আপনার শোয়ার যে পোশ্চার অথবা আপনার যে বডি যে পজিশন, এইটার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, যাতে করে কোনো লং টাইম বসে থাকা, লং টাইম শুয়ে থাকা, লং টাইম হাঁটার জন্য কোনো নির্দিষ্ট অঙ্গের উপরে বা নির্দিষ্ট কোনো বনসের উপরে অত্যাধিক প্রেশার তৈরি না হয়। আচ্ছা, সো যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে তাহলে এই তিনটি ইন শর্ট যদি আমি বলতে চাই যে বসার ঢংটা কী হওয়া উচিত, আমি সবসময় বলি যে আমরা যখন বসি আমাদের শরীর এবং আমাদের পায়ের মাঝখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে বসা উচিত, যেটা আমার মেরুদণ্ডের হাড়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যাক সাপোর্ট ইউজ করা যেতে পারে। যদি বলেন যে শোয়া, অনেকে বলে যে শক্ত বিছানায় শুতে হবে, আমরা এটা মনে করি না। আসলে শক্ত বিছানায় শোয়ার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে সমান বিছানায় শুতে হবে। আপনি যখন সমান বিছানায় শুবেন, আপনি অনেক সময় দেখবেন, অনেক রোগীদেরকে আমি বলি যে আপনি বাসায় গিয়ে আপনি দেখেন যে আপনার বিছানাটা উঁচু নিচু হয়ে গেছে কিনা। অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে একটা উঁচু নিচু বিছানায় বসতে বসতে রোগীদের কোমরে ব্যথা তৈরি হয়, যেটা সে বুঝতেই পারে না। সেটা সে বুঝতেই পারে না। এবং হচ্ছে এখানে আরো অনেক ব্যাপার রয়েছে। আপনি পশ্চারের কথা বলছিলেন, নিশ্চয়ই আরো অনেকগুলো প্রশ্ন আছে আমাদের কাছে। সময় হচ্ছে একটু বিরতির, তারপর ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটু বিরতি। আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি অস্থি ও মেরুদণ্ডের যত্ন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান। আমরা কথা বলছিলাম অস্টিওপোরোসিস নিয়ে, এবং আপনি আমাদেরকে কিছু পশ্চারের ব্যাপারে বলছিলেন যে আসলে কিভাবে বসতে হয়, সেই ব্যাপারে আরেকটু জানতে চাই আপনার কাছে। জি, বসার কথা যদি বলেন, খুব সহজ। সেটা হচ্ছে যে আমার বডি এবং আমার পা, এই দুটির মাঝখানে যে অ্যাঙ্গেলটি হয় বসলে পরে তৈরি হয়, সেটি হবে 120 ডিগ্রি। এটা হচ্ছে আইডিয়াল। হয়তো ম্যান টু ম্যান ভেরি করতে পারে, বাট এটা আমাকে খেয়াল করতে হবে আমি যেন খুব বেশি সামনের দিকে ঝুঁকে না বসি, আবার খুব বেশি পিছনে না বসি। একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। যারা হচ্ছে কর্মজীবী রয়েছেন বা অফিসে কাজ করেন, দীর্ঘ সময় ল্যাপটপে বসে কাজ করতে হয়, বা হচ্ছে ফ্রিল্যান্সিং এ কাজ করেন, আপনি তো জানেনই যে অনেকটা সময় হচ্ছে কিন্তু ল্যাপটপের সামনেই থাকতে হয়। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের যেহেতু অস্টিওপোরোসিস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, প্লাস ব্যাক পেইন, এগুলো তো তাদের থাকছে, তো সেক্ষেত্রে তারা কি করতে পারেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 1, বসার ক্ষেত্রে আমি যে অ্যাঙ্গেলের কথা বলছি এটি খেয়াল রাখা, পিছনে একটা ব্যাক সাপোর্ট চেয়ার ইউজ করা। নাম্বার 2 হচ্ছে উনি যে ল্যাপটপটি ইউজ করবেন বা যে ডিভাইসটি ইউজ করবেন, এটা আই সাইটে আমরা বলি যে চোখের সমান লেভেলে হতে হবে, যেন উনি এভাবে বসে টাইপ করতে পারেন, উনি যেন সামনে ঝুঁকে টাইপ না করেন। আমরা অনেক অফিসে আপনি দেখবেন যে নিচে মনিটর দেওয়া থাকে, দিস ইজ রং। এটা আসলে ওনার ব্যাকের স্পাইনের জন্য বা মেরুদণ্ডের জন্য ক্ষতিকর। নাম্বার 2 হচ্ছে উনি দীর্ঘ সময় যেন বসে না থাকেন, উনি যেন মাঝে মধ্যে উঠে একটু পায়চারি করেন, যাতে করে ওনার কোমরের মাসেলটা জমে না যায়, কোমরের মাসেলের সার্কুলেশন। সেটা আমরা বারবারই বলার চেষ্টা করেছি আমাদের স্বাস্থ্য বিষয়ক এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, যে হচ্ছে অবশ্যই 5 মিনিটের জন্য হলেও কিন্তু ডেস্ক থেকে উঠে একটু হাঁটাচলা করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, যে এইসব সমস্যা যখন দেখা যায়, তখন দেখা যায় ফার্মেসি থেকে আমরা কিন্তু কিছু বেল্ট পাওয়া যায়। তারা কিন্তু সেই বেল্টগুলো কোমরে ব্যবহার করে, বা ঘাড়েরও কিছু বেল্ট রয়েছে, সেগুলো ইউজ করে হচ্ছে কাজ করছেন। তো ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই বেল্ট পরা উচিত নয়, সেটা একটা বিষয় রয়েছে। তারই পাশাপাশি জিজ্ঞেস করতে চাই, আসলে কি এই বেল্ট পরবার পিছনে কোনো যুক্তি রয়েছে কিনা? জি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের অনেক রোগী আমরা পাই যারা দীর্ঘ 2 বছর 3 বছর যাবত কোমরে বেল্ট পরছে, খুবই ক্ষতিকর। আচ্ছা, মেরুদণ্ডের বেল্ট বা ঘাড়ের বেল্ট স্পেসিফিক কজ ছাড়া মেরুদণ্ডের ক্ষতি করে। আমি খুবই স্পষ্ট করে আবার বলতে চাই, কোমরের বেল্ট দীর্ঘদিন পরলে কোমর দুর্বল হয়ে যায়, কারণ কোমর তখন কি হয়, বেল্টের সাপোর্ট নিয়ে চলে, কোমরের মাসেলটি অত ভালো ইউজ হয় না, তখন মাসেলটি আস্তে আস্তে করে কিন্তু ছোট হয়ে যায়, এবং এইটার কারণে হাড়ের উপর প্রেশার পড়ে এবং ব্যাক পেইন তৈরি হয়। সো বেল্ট কিন্তু ইটসেলফ ব্যাক পেইনের একটা কারণ।
5 থেকে 7 দিনের বেশি এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, যেমন মেরুদণ্ডের ডিফর্মিটি কারেকশন বা অপারেশন ছাড়া মেরুদণ্ডের বেল্ট পরা মেরুদণ্ডের জন্য ক্ষতি। সেটি অবশ্যই একজন চিকিৎসক হচ্ছে প্রেসক্রাইব করবেন যে আসলে তার বেল্ট পরার প্রয়োজন আছে কিনা। আচ্ছা, বেল্টের তো অবশ্যই কিছু সাইজও থাকতে পারে, তাই না? এটা তো ভ্যারি করে মানুষ এবং হচ্ছে ওজনের ভিত্তিতে। এবার একটু ঘাড়ের বিষয়ে কথা বলতে চাই, যেহেতু ঘাড়েরও হচ্ছে কিছু বেল্ট পাওয়া যায়, দেখা যায় হচ্ছে অনেকের এটা স্টিফ হয়ে গিয়েছে ঘাড়টা, তখন হচ্ছে তারা একটা বেল্ট নিয়ে হচ্ছে দীর্ঘদিন পরে রয়েছে, সেটার ক্ষেত্রে হচ্ছে কি ঘাড়ের বেল্টের ব্যাপারে সমস্যাটা কিছুটা কম, কারণ কি ঘাড়ের বেল্টটা পরতে রোগীদের একটু কষ্ট হয়। সো কোমরের বেল্টটাই বেশি পপুলার, আসলে সবাই একটু ব্যাক পেন হলে বা পেন হলে পরে। সো ঘাড়ের বেল্টের ব্যাপারে আরও বেশি স্পেসিফিক, বা কারণ হচ্ছে ঘাড় হচ্ছে আমাদের খুবই মোবাইল একটা জায়গা যেখানে মুভমেন্ট হয়। সো বেল্ট পরলে কি হয়, ওই জয়েন্টগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো স্পেসিফিক কারণ ছাড়া, রোগ ছাড়া ঘাড়ের বেল্টও একইভাবে ক্ষতি করে। খুবই স্পষ্ট করে কিন্তু দর্শক আমরা বলে দিচ্ছি যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো বেল্ট পরা যাবে না। একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, ওনার ফোন কলটি আমরা নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর থেকে বলছি। জি দর্শক শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর থেকে বলছি। আমি কোমরের সমস্যা। জি, আপনার কোমরে কি সমস্যা রয়েছে এই মুহূর্তে? কোমরে আমি যে কাঠ আলবি দিলে লামাইলে কোমরের মেরুদণ্ডে সমস্যা হয়, ব্যথা হয়, পছন্দ ব্যথা হয়। আপনার প্রশ্ন থাকলে আপনি ওনাকে কোনো প্রশ্ন করতে পারেন। এই ব্যথাটা কতদিন যাবত? ব্যথাটা প্রায় 2-3 বছর। জি, আবার একটু বলবেন যে কতদিন যাবত ব্যথাটি হচ্ছে? 3 বছর যাবত ব্যথাটা হইতেছে। 3 বছর যাবত। আপনি কোনো আঘাত পেয়েছেন? না, আঘাত পাই নাই। একটা মাল আলবি দিছিলাম 3-4 বছর আগে। আচ্ছা, আপনার এই কোমরের ব্যথাটা কি কোমরেই থাকে না পায়ের দিকে বা অন্য কোথাও ছড়িয়ে পড়ে? না, শুধু কোমরে থাকে, কোমরে থাকে। জি, ধন্যবাদ। দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। জি, ওনার উত্তরটা আমরা দিয়ে জি, দিব। ওনার যেটি আছে এটা খুবই কমন। 2 থেকে 3 বছর যাবত ওনার কোমরে ব্যথা হচ্ছে এবং উনি একটি কথা বলেছেন যে উনি যখন কোনো কিছু তুলতে যান তখন ওনার কোমরে ব্যথা হয় এবং খুব সম্ভবত, আমি যদি ভুল না শুনে থাকি, উনি যখন একদম প্রথমে ব্যথাটা শুরুই হয়েছে একটি ভার উত্তোলন করতে গিয়ে। এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, আমাদের মেরুদণ্ডে হাড়ের মাঝে মাঝে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, সেখানে অনেক সময় যারা হেভি ওয়েট কাজ করে ওই ডিস্কের উপরে প্রেসার পড়ে। প্রেসার পড়তে পড়তে যেটা হয়, বয়সের কারণে মানুষের সকল অঙ্গই আস্তে আস্তে ডিজেনারেশন হয়, বাট আঘাতের কারণে বা ওজন উত্তোলন করতে গিয়ে অনেক সময় ডিস্কের ডিজেনারেশন হয়। এই ডিস্ক ডিজেনারেশনের কারণে ওনার পেইন হতে পারে। সেক্ষেত্রে ওনার জন্য আমাদের খুবই কমন যেটা অ্যাডভাইস, সেটা হচ্ছে যে রেগুলার ওই যে হাঁটার যে ব্যাপারটা আমি বলেছি, উনি রেগুলার ওনাকে হাঁটতে হবে যাতে কোমরে ওনার ভাস্কুলারিটি, ব্লাড সাপ্লাই বাড়ে। ওজন উত্তোলনের জন্য যদি ওনার ব্যথা হয়, তাহলে এই ওজন উত্তোলনের পেশায় সংযুক্ত থাকতে হলে ওনাকে অবশ্যই একজন চিকিৎসককে দেখিয়ে ওনার স্পাইন স্ক্রিনিং করে দেন এই কাজ উনি কিন্তু আমাদের জানিয়েছেন তিনি কাঠের কাজ করে থাকেন, যেহেতু অবশ্যই তার হচ্ছে কাজের ক্ষেত্রে হতে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অর্থোপেডিক সার্জনকে যদি দেখান, তাহলে সেই ক্ষেত্রে কি চিকিৎসা তার জন্য হতে পারে? সেক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওনার ডায়াগনোসিস, যে এটা কি ডিস্কের জন্য হচ্ছে নাকি কোমরের কোনো ফ্যাসেট জয়েন্ট বা অন্য কোনো কারণে হচ্ছে বা কোনো নার্ভের কোনো কারণে হচ্ছে কিনা। যেহেতু 3 বছর একটি দীর্ঘ সময়, আমি মনে করি ওনাকে ফিজিক্যালি একজন চিকিৎসক দেখিয়ে চিকিৎসা করা উচিত। এর আগ পর্যন্ত ওনার ওজন উত্তোলন করা ওনার জন্য একটু রিস্কি হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জিয়াউল হাসান আপনাকে আমাদের দর্শককে উত্তরটি দেওয়ার জন্য। আশা করছি তিনি আমাদের উত্তরে হচ্ছে উপকৃত হয়েছেন। দর্শক, আপনি শুনছিলেন ডাক্তার জিয়াউল হাসান কি বললেন, যে হচ্ছে আসলে দীর্ঘ 3 বছর যাবত যেহেতু আপনার এই কোমরে ব্যথা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। সমাজ একটি বিরতি, তারপর ফিরছি আবারও আপনার কাছে। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি মেরুদণ্ড এবং অস্থির বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান। জি, আমরা হচ্ছে কথা বলতে চাচ্ছি এবার চিকিৎসার কথা। এবার চলে আসি, তো অত্যাধুনিক কি কি চিকিৎসা বাংলাদেশে বর্তমানে রয়েছে? জি, খুবই সুন্দর প্রশ্ন। চিকিৎসা আসলে এমন একটি জিনিস যে চিকিৎসা অনেক সময় শুধুমাত্র ব্যায়াম, এক্সারসাইজ দিয়ে পসিবল, অনেক সময় মেডিসিন দিয়ে পসিবল, লাইফস্টাইল মডিফিকেশন করে পসিবল, অনেক সময় খুবই রেয়ার কেসে আমি বলবো সার্জারির প্রয়োজন হয়। সার্জারির কথা যদি আমি বলতে যাই, আসলে বাংলাদেশে এখন এই মুহূর্তে মেরুদণ্ডের ওয়ার্ল্ডে যত রকম সার্জারি অ্যাভেলেবেল, সেগুলো ওপেন সার্জারি থেকে শুরু করে মিনিমাল ইনভেসিভ অর ইভেন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। আমরা
একটি গ্রুপ অফ সার্জনস যারা স্পাইন সার্জারি নিয়ে ডেডিকেটেড, তারা বাংলাদেশের সাথে আমি বলি যে ব্রিজিং দ্য গ্যাপ উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন যাবত। এবং আমরা ওপেন সার্জারি থেকে ধীরে ধীরে আমরা এখন এন্ডোস্কোপিক সার্জারির দিকে প্রবেশ করেছি, যেখানে আগে প্রায় 5 থেকে 7 সেন্টিমিটার কেটে মানুষের কোমরে অপারেশন করতে হতো, এখন সেটা আমরা 1 সেন্টিমিটার অর ইভেন 1 সেন্টিমিটারের কম ছোট একটি ছিদ্র করেও আমরা অপারেশন করছি। তো এই মুহূর্তে বাংলাদেশে সব ধরনের সার্জারি अवेलेबल আছে। আচ্ছা, আপনি যেহেতু এন্ডোস্কোপির কথা বললেন যে ছোট একটা ছিদ্র করব কিন্তু হচ্ছে ফলাফল কিন্তু বড়, তারপরেও কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে অস্ত্রোপচার যেহেতু হবে এবং সেটা আবার স্পাইনে হবে বা মেরুদণ্ডতে হবে, তারপরে রোগী বিছানায় পড়ে যাবে কিনা, বা অনেকের মধ্যে কিন্তু কুসংস্কার এখনো রয়েছে যে অস্ত্রোপচারের পর বা সার্জারির পর হচ্ছে কিন্তু রোগী আর আগের মতো চলাফেরা করতে পারেন না। তাহলে এটা কতটুকু হচ্ছে সত্য? এক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কয়েকটি ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট। আপনি যে চিকিৎসককে চয়েস করবেন সেই চিকিৎসক সম্বন্ধে আপনাকে জানতে হবে যে ওনার স্পাইন সার্জারির উপরে কতটুকু দক্ষতা রয়েছে। যেই হসপিটালে আপনি চিকিৎসা করবেন সেখানে আপনাকে জানতে হবে যে ওপেন থেকে শুরু করে মিনিমাল ইনভেসিভ এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সব ধরনের চিকিৎসা এখানে অ্যাভেলেবেল আছে কিনা। মেরুদণ্ডে অপারেশন আমরা বলি যে 100 জন রোগী যদি হয় তার মধ্যে হয়তো 2 বা 3 জন রোগীর মেরুদণ্ডে অপারেশন লাগে। সো মেরুদণ্ড অপারেশন আপনি তখনই করবেন যখন আপনার আর কোনো পথ খোলা থাকবে না, এবং আমরাও তখনই করি যখন আর কোনো পথ খোলা না থাকে। সো আপনি যদি আমরা বলি সঠিক ইন্ডিকেশন যদি আপনারা ফলো করেন তাহলে মেরুদণ্ডের রোগী অপারেশনের পরে কমপ্লিকেশন সব কিছুতেই হতে পারে, বাট সাধারণত কোনো রকম কোনো অসুবিধা হয় না যদি ইন্ডিকেশন ফলো করা হয়। যদি ইন্ডিকেশন ফলো না করা হয় তাহলে অনেক সময়। আপনি হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অর্থোপেডিক যে হসপিটাল রয়েছে নিটোর বা পঙ্গু হাসপাতাল বলে কিন্তু সবাই চিনে, সেখানে রয়েছে। তো সেখানকার অবস্থা একটু জানতে চাই, সেখানে হচ্ছে কেমন এই ধরনের সার্জারি হয়ে থাকে কিনা, বা হলে সেখানকার ফলাফলটা কেমন থাকছে? নিটোরে আলহামদুলিল্লাহ স্পাইন সার্জারি বা মেরুদণ্ডের সব ধরনের অপারেশনই হয়ে থাকে, ওপেন সার্জারি হয়ে থাকে এবং এন্ডোস্কোপিক সার্জারিও হয়ে থাকে। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের পেশেন্ট লোড অনেক বেশি, হয়তো অনেক সময় দীর্ঘসূত্রিতা থাকে, বাট নিটোরে কিন্তু সব ধরনের অপারেশন সব ধরনের চিকিৎসাই এখন অ্যাভেলেবেল। এর বাইরে আমরা প্রাইভেট আরেকটি প্রতিষ্ঠানে কাজ করি, সেটা হচ্ছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। ওখানেও ঠিক একইভাবে সব ধরনের চিকিৎসা, শুধুমাত্র ওপেন, এন্ডোস্কোপি, মিনিমাল ইনভেসিভ অর ইভেন ফিজিওথেরাপি, কনসালটেন্সি। তাহলে আমরা বলতেই পারি যে অর্থোপেডিক যে কোনো সার্জারির জন্য বাংলাদেশেই হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা রয়েছে, তার জন্য আসলে বিদেশে পাড়ি জমানোর কোনো প্রয়োজন নেই, তাই তো? আচ্ছা, এবার একটু আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, আপনার কাছে কিছু পরামর্শ নিতে চাই। সেটা হচ্ছে আমাদের তরুণদের জন্য, যাদের এখন পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা হয়নি বা এখনো আক্রান্ত হননি এই ধরনের কোনো সমস্যায়, তাদের জীবন যাপনটা কেমন হতে পারে বা তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত যাতে করে তারা এই সমস্যায় না আসেন? জি, খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই সময় উপযোগী। আমি বলবো তরুণদের জন্য আমার 3টি পরামর্শ। একটি হচ্ছে এক্সারসাইজ, 2 নম্বর পরামর্শ হচ্ছে এক্সারসাইজ, 3 নম্বর পরামর্শ হচ্ছে এক্সারসাইজ। যদি আপনি এক্সারসাইজ করেন, অনেকে বলে ফাস্ট ফুড, অনেকে বলে যে এখন ওয়ার্ল্ডের সব দেশেই ফাস্ট ফুড চলতেছে, কোল্ড ড্রিঙ্কস চলতেছে, এখন ওয়ার্ল্ডের সব দেশেই তরুণরা ল্যাপটপ এবং ডিভাইস নির্ভর। সো তাদের প্রবলেম হচ্ছে না, আমাদের কেন হচ্ছে? আমি বলবো একটাই প্রবলেম, সেটা হচ্ছে এক্সারসাইজ। কোমরের এক্সারসাইজ, মেরুদণ্ডের এক্সারসাইজ, শরীরের এক্সারসাইজ এনশিওর করলে যে কোনো তরুণী সুস্থ থাকবে এবং আমরা একটি সুন্দর ভবিষ্যৎ তাদেরকে দিতে পারবো। খুব সুন্দর করে বলেন। এবং অবশ্যই তরুণদের ক্ষেত্রে এখন যেটা দেখতে পাচ্ছি, তারা অবশ্যই হচ্ছে এখন ডিভাইস ফ্রিক হয়ে গিয়েছে, তারা ডিভাইসের প্রতি বেশি আসক্ত, কিন্তু তারই পাশাপাশি এই যে মাঠে যাওয়ার যে বিষয়টা ছিল, শহর থেকে কিন্তু মাঠ আস্তে আস্তে করে বলতেই পারি যে বিলীন হয়ে যাচ্ছে। সেখানে মাঠ থাকলেও মাঠে হচ্ছে তরুণদের তেমন আনাগোনা আমরা খুব কমই দেখতে পাই, বা ছোট ছোট বাচ্চাদেরকে হচ্ছে এখন খেলার জন্য আমরা মাঠের দিকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করি না। তার পাশাপাশি দেখা যায় যে তাদেরকে খেলতে নেবার জন্য আরও যে লাক্সারিয়াস কিছু প্লেগ্রাউন্ড তৈরি হয়েছে, সেটা একদম ইনডোর প্লেগ্রাউন্ড, সেখানে আমরা নিয়ে যাচ্ছি, তাই না? তাহলে আপনি যে কথাটা বললেন যে এক্সারসাইজ আমরা যদি তা করি তাহলে অবশ্যই হচ্ছে আমরা এইসব সমস্যার থেকে দূরে থাকবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ, টেলিভিশনের সকলকে ধন্যবাদ, সকল কলা কুশলী এবং যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।